তো স্লিক স্লাইডার তো শিখে ফেললা, ভেনু বক্সও শিখে ফেললা, লাইট বক্সও শিখে ফেললা, মোটামুটি যে কোয়ারির মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্লাগইন গুলো, বিশেষ করে স্লিক স্লাইডার, এটা তো শিখে ফেললা। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে আমরা সেই পিএইচডিটাতে চলে যাব। কোথায় যাব? এই যে পিএইচডিটা। এবং আমরা এটাকে ডিজাইন করে রাখছিলাম কতটুকু পর্যন্ত? এই যে এতটুকু পর্যন্ত আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট ছিল, ঠিক না? আমাদের পিএইচডি এতটুকু পর্যন্ত ডিজাইনটা কমপ্লিট ছিল। এখন আমাদের পিএইচডিটার দিকে যদি একটু তাকাই, উপরের দিকে যদি যাও পিএইচডি, সেখানে দেখবা, তুমি যদি কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করো ফটোশপে, দেখো এই যে এখানে কিন্তু তোমার একটা স্লাইডিং এর একটা বিষয় আছে। তার মানে আমাদের এখানে এই যে লেখার যে পার্টটা, এই পার্টটা স্লাইড হবে। কেননা আমরা দেখতেছি এখানে একটা, দুইটা, তিনটা, চারটা এরকম তোমার জিনিস আছে, যেগুলাকে তোমার হচ্ছে, হ্যাঁ তুমি বলতে পারো মানে স্লাইডারের যেগুলো হচ্ছে তোমার ডট আইকন, যেগুলোর মধ্যে তোমার হচ্ছে অটোমেটিক ক্লিক করলে স্লিক মানে তোমার হচ্ছে স্লিক হবে বা স্লাইড হবে। এই বিষয়টা আমাদেরকে এখন বানাইতে হবে। আর এই বিষয়টা বানানো তো এখন আমাদের জন্য কোনো ব্যাপারে না, আমরা যেহেতু স্লিক স্লাইডার শিখে ফেলছি। আর যদি সবকিছু বুঝে থাকো, তুমি নিজে নিজে বানাই ফেলতে পারো চাইলে। আর আমি হচ্ছে, তুমি হচ্ছে একটু চেষ্টা করো, আপাতত ভিডিওটা একটু পুশ করে চেষ্টা করো নিজে নিজে এই জিনিসটা স্লাইড করতে পারো কিনা। যদি পারো তো ভালো, না হলে হচ্ছে তুমি হচ্ছে একবার একটু চেষ্টা করে দেখে আসো। পারো আর না পারো সেটা বড় কথা না, একটু চেষ্টা করে দেখো। যদি পেরে যাও তাহলে তার কোনো কথাই নাই। তো চলো আমি হচ্ছে এই জিনিসটা কিভাবে আমরা স্লাইড করব, এখানে লেখাগুলো স্লাইড হবে একটার পর একটা। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের ঠিক থাকবে, শুধুমাত্র আমাদের এই অংশটা, এখান থেকে শুরু করে এই অংশটা স্লাইড হবে। তো সেই বিষয়টাই আমরা এখন তৈরি করে ফেলবো, যেহেতু আমরা এখন স্লিক স্লাইডার জানি। তো এটা করার জন্য প্রথম স্টেপের কাজ কি? আমাদের প্রথম স্টেপের কাজ হচ্ছে আমাদের এই যে স্লিক স্লাইডারের যে ফাইলগুলো আছে সেগুলোকে হচ্ছে আমাদের অ্যাড করতে হবে। কোথায় অ্যাড করতে হবে? এই যে সিএসএস এবং জেএসটাকে আমাদের এই পিএইচডি যেখানে আমরা করতেছি সেই ফাইলটাকে আমি কম্পিউটারের ভিতরে নিয়ে রাখছি, কারণ এখানে থাকলে একটা প্রবলেম, হঠাৎ করে যদি কোনো কারণে কম্পিউটার ক্র্যাশ করে বা কোনো প্রবলেম হয়, হয়তো বা এটা আমরা আবার খুঁজে পাবো না। তো এটার জন্য চলো আমরা হচ্ছে আমাদের যেখানে রাখছি সেটা হচ্ছে আমাদের ফাইলটার নাম হচ্ছে তোমার এই পিএইচডি। এই ফাইলের ভিতরে তুমি যেখানে রাখছো তুমি সেখানে চলে যাবা। এখানে দেখো সিএসএস আছে, জেএস আছে। তো আমরা সিএসএস এর মধ্যে কি করব? আমাদের এই যে স্লিক স্লাইডারের এই ফাইলটাকে দিয়ে দেব। এখানে যে slick.css যেটা আছে এটা দিয়ে দিব। ওরা যেহেতু মিনিফায়ার ভার্সন ইউজ করে নাই, তো আমরা ওদের অরিজিনাল slick.css ফাইলটাকে এখানে দিয়ে দিব। তো দিয়ে দিলাম এটাকে। এখানে দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এটাকে সিএসএস এর মধ্যে লিংক আপ করায় দেওয়া। তাহলে আমরা উপরে যাব, উপরে গিয়ে আমরা ভিউ থেকে একটু টগল করে নিই, তাহলে আমাদের কোডগুলো একটু এই যে নিচে নিচে অর্গানাইজ হয়ে আসবে। তার মানে আমরা টাইটেলের নিচে এখানে একটা কমেন্ট করতে পারি যে এটা হচ্ছে আমাদের এই স্লিক লিংক। তো এর নিচে হচ্ছে আমরা লিংক ট্যাগের মাধ্যমে এটাকে লিংক করাই দিব। তো আমরা বললাম লিংক ট্যাগ দিয়ে যদি তুমি এন্টার দাও দেখবে এটা চলে আসছে। এরপরে বললাম সিএসএস নামক ফোল্ডারের ভিতরে যদি তুমি এন্টার দাও বলে দিবে কি কি আছে। তুমি বলো যে slick.css কে তুমি লিংক করাইলা। তো সিএসএস লিংক করাইলে আমাদের কাজ তো আর শেষ না, আমাদের কিন্তু একটা জেএস ফাইলও আছে স্লিক স্লাইডারে। যদি আসো, এটা তো তুমি জানো, এগুলো তো অনেক এক্সপ্লেন করা হয়েছে। এখানে দেখো slick.min.js। তো এই ফাইলটাকে নিয়ে আমরা রাখবো হচ্ছে আমাদের এখানে এই জেএস নামে যে ফাইলটা আছে সেই ফাইলের ভিতরে ঢুকাই দিলাম। এবার এটাকেও আমাদের লিংক আপ করানোর সময় হয়ে গেছে। আর স্লিক স্লাইডারটা আপাতত আর দরকার নাই, আমাদের স্লিকের ওই ফাইলটা দরকার নাই। আমরা এটাকে জেএস এর মধ্যে লিংক আপ করাই দিই। তো জেএস এর মধ্যে লিংক আপ করাইতে গেলে একটু মনে রাখবা কোথায় লিংক আপ করাবা। তোমার হচ্ছে মিনিমাম এই যে কোয়ারির নিচে লিংক আপ করাইতে হবে। তো চলো আমরা যে কোয়ারির নিচে হচ্ছে একটু লিংক আপ করাই দিই। আর HCRIPT স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে তুমি হচ্ছে একটা SRC দিবা। এখন তো এগুলো ভালোই বুঝো। তো বললা জেএস ফোল্ডারের ভিতরে আমার এই slick.min.js কে আমি লিংক আপ করাই দিব। আর স্লিক স্লাইডারকে তুমি অ্যাক্টিভ করার জন্য তোমার কিন্তু একটা হচ্ছে মেইনস জেএস লাগবে, অথবা তুমি বলতে পারো এটা script.js বা main.js, আমরা যেটাই বলি না কেন এইরকম একটা জিনিস লাগবে। তো সেই জিনিসটাকে হচ্ছে আমরা এখন হচ্ছে এখানে একটা ফাইল বানাই নিব। তো চাইলে তুমি এখান থেকেও ফাইলটা বানাই ফেলতে পারো। আমি হচ্ছে তোমাকে একটু ম্যানুয়ালি দেখাই। আমরা হচ্ছে আমাদের এই যে ফোল্ডারের ভিতরে যাই। ফোল্ডারটা হচ্ছে যে পিএইচডি। এখানে গিয়ে আমরা main.js অথবা script.js একটা হইলেই হয়েছে। তো আমরা script.js নামে হচ্ছে ফাইলটা তৈরি করে ফেলি। এখানে বলবো script.js, এন্টার দিলে দেখবে একটা জেএস ফাইল হয়ে যাবে। যেহেতু এটা মেইন জেএস, এজন্য এটাকে index.html, string.css এগুলো বাইরে রাখবে। চাইলে তুমি এটাকে তোমার
তোমার হচ্ছে এই style.css script.js তুমি এগুলোকেও CSS এর মধ্যে ঢুকে রাখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে তোমাকে শুধু লিঙ্ক করানোর সময় আগে CSS ফোল্ডারটা দেখাতে হবে। তো আপাতত এভাবেই থাকুক, সমস্যা নাই। তো আমরা হচ্ছে আমাদের এই main.js টাকেও এখানে লিঙ্ক আপ করাই দিই। সাপোজ তোমার মনে করো এই হচ্ছে যে কোয়েরির নিচে বা যে কোনো একটা জায়গায় করলে হবে। তো তুমি script ট্যাগের মধ্যে বললা src, এর ভিতরে বললা js, বা না এটা তো js এর মধ্যে না, এটা ডিরেক্ট আছে তোমার, তাহলে বলো script script.js নামে যে ফাইলটা আছে এটা লিঙ্ক আপ করা দাও। কেন এটা js এর মধ্যে না, এটা তো আমরা এই যে বাইরে রাখছি, কিন্তু এটাকে এই জন্য আমাদের আর ওই js ফোল্ডারটা এখানে দেখানোর দরকার হয়ে গেল। এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমরা কোন পার্টটাকে চাচ্ছি হচ্ছে তোমার এই ক্লিক করাইতে, সেটা হচ্ছে আমাদের এই যে উপরের যে ব্যানার পার্ট আছে এটা। তো চলো আমরা ব্যানার পার্টে চলে যাই। আমাদের কাজ হচ্ছে এখন এই যে ব্যানার পার্টটা আমরা কমেন্ট করে রাখছি, দেখো এখন কমেন্ট করাতে সুবিধা হয়েছে, আমরা বুঝতেছি এটা হচ্ছে আমাদের ব্যানার পার্ট। সেই ব্যানার পার্টের মধ্যে আমাদের কি আছে দেখো, আমাদের একটা কন্টেইনার আছে, একটা রো আছে, আর হচ্ছে আমাদের একটা col_lg10 আছে, আর এর ভিতরে একটা ব্যানার নামে একটা টেক্সট মানে ডিভ আছে যেটা ব্যানার টেক্সট। তো টেক্সট সেন্টার দিয়ে সেটাকে মাঝখানে রাখছি, আর এর মধ্যে একটা হেডিং আছে আর একটা পি ট্যাগ আছে আমাদের, আর নিচে একটা বাটন আছে। তো আমাদের কাজ হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে তোমার এই পুরো জিনিসটাকে আমরা কি করব, আমরা হচ্ছে স্লাইড করাবো। এখন দেখো আমরা যেহেতু এই পুরো জিনিসটাকে স্লাইড করাবো, স্লিক স্লাইডারে তো দেখাইছি, তার মানে এই পুরো জিনিসটাকে কে র্যাপ করে আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এই পুরো জিনিসটাকে যদি আমরা স্লাইড করাইতে চাই, দেখো ডিপটা র্যাপ করে আছে এখানে, এই ডিপটাকেও চাইলে তুমি স্লাইড করাইতে পারো, সমস্যা নেই। কিন্তু তার উপরে দেখো এই যে তোমার এই ডিপটাও কিন্তু র্যাপ করে আছে, এর উপরে দেখো এই রোটাও কিন্তু পুরো জিনিসটাকে র্যাপ করে আছে। তার মানে তোমার এই জিনিসটা পুরোটা আছে আমাদের একটা রো এর মধ্যে। আমরা যদি একটু চিন্তা করি যে এই জিনিসটা আমাদের পুরো রো এর মধ্যে, তো আমাদের উচিত হবে আমরা এটাকেও স্লিক করাইতে পারি, এতটুকুও স্লিক করাতে পারি, সমস্যা নাই। কিন্তু আমার সবচেয়ে বেটার হয় রোটাকে যদি স্লিক করাই দিই, কারণ আমরা রোটাকে স্লিক করাইতে হবে। এই জন্য এখানে তো আমরা কোনো সমস্যা নাই, এটাকে করলেও সমস্যা নাই, এটাকে করলেও সমস্যা নাই, তবে এটাকে করলে একটু ভালো লাগবে। কারণ হচ্ছে এখানে আমরা একটা ক্লাস নিব, যেহেতু স্লিক করানোর জন্য আলাদা একটা ক্লাস লাগে, আমরা ডিরেক্ট রোকে ধরে ক্লাস করাই দিব না, তাহলে ওয়েবসাইটে অন্যান্য রো থাকলে সেগুলোর মধ্যে আবার ইফেক্ট করে সমস্যা হয়ে যাবে। তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে আমরা হচ্ছে একটা মানে তোমার হচ্ছে ক্লাস নিয়ে নিই। তার মানে হচ্ছে এটার নাম দিতে পারো তুমি ব্যানার, তারপরে দিতে পারো স্লাইডার দিয়ে দিলাম ব্যানার স্লাইডার। তার মানে তোমার এখন পুরো স্লাইডারটাকে র্যাপ করে আছে এই ব্যানার স্লাইডার নামে যে ডিপটা আছে ওইটা, আর রোটা দুইটা একই কথা, হয় এই ক্লাসটা নালে এই ক্লাসটা। তো যেহেতু আমরা এই ক্লাসটা ধরে কাজ করব সেই জন্য আমাদের হচ্ছে এই জিনিসটা দিলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে জিনিসটা আছে এটা, এই যে ব্যানার স্লাইডার আছে, এই জিনিসটা আমরা এই রোটাকে কিন্তু আমাদের স্লাইড করাইতে হলে এখানে দেখো কয়টা স্লাইড হয়েছে, একটা দুইটা তিনটা চারটা, তার মানে এটাকে আমাদের কিন্তু চারটা ভাগ মানে চারটা কপি করে ফেলতে হবে, ঠিক না? আমরা কি করছিলাম আমাদের মেইন, তোমার যদি মনে থাকে যে মেইন বা স্লাইড 1 নামে যেটা ছিল বা মেইন যেটা ডিপ ছিল ওটাকে আমরা কিন্তু কপি করতাম, কপি না করলে কিন্তু স্লাইড হইতো না। তো কপিটা একটু পরে করব, তার আগে চলো আমরা হচ্ছে স্লিক স্লাইডারটা অ্যাক্টিভ করে ফেলি। আমাদের হচ্ছে এখানে এই যে script.js এর মধ্যে আগে তো অ্যাক্টিভ করে ফেলতে হবে। তো এই জন্য আমরা চলে যাব হচ্ছে তোমার ওই স্লিক স্লাইডারের ওয়েবসাইটে চলে যাব, গিয়ে হচ্ছে আমরা স্লিক স্লাইডারের ওই অ্যাক্টিভেশন কোডটাকে নিয়ে আসি আগে। তো আমাদের গুগল ক্রোম এটা ওপেন হইতে থাকুক আস্তে আস্তে, এত আস্তে হইলে তো হবে না। আমরা যদি আরেকবার ক্লিক করে দেখি এটা ওপেন হয় না কেন, একটু তাড়াতাড়ি কাজ করলে ভালো লাগে আর কি। যাও, এই যে ওপেন দুইবার হয়ে গেছে, প্রথমে একবারও হইতে চাইতেছে না, এখন দুইবার হয়েছে, তো একবার কেটে দিলাম। এখানে এসে আমরা বললাম যে স্লিক স্লিক স্লাইডার এটা বললাম, বলার পরে ওই কেন হুইলের যে গিটহাবের ওয়েবসাইট আছে ওখানে চলে যাবে, এটাকে ওপেন করে ফেলি আমরা। আমাদের কাজ হচ্ছে এখান থেকে অ্যাক্টিভেশন কোডটা নিয়ে আসা। তো এই যে এটা হচ্ছে আমাদের সেই অ্যাক্টিভেশন কোড, এটাকে আমরা জাস্ট এখান থেকে কপি করে ফেলবো। কপি করার পরে আমাদের কাজ হচ্ছে এখানে এসে একটা এই ডকুমেন্টটাকে রেডি করার জন্য এটার একটা স্ট্রাকচার লিখতে হবে। তো প্রথমে দিব হচ্ছে একটা $, এরপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বললাম ডকুমেন্ট, মানে তোমার ডকুমেন্টটা কি হবে, ডট রেডি হবে। তো তুমি যখন জাভাস্ক্রিপ্ট শিখে ফেলবা তখন তোমার আর এই বিষয়গুলো নিয়ে কনফিউজ থাকবে না। ডকুমেন্ট ডট রেডি, এরপরে রেডি মেথডটা শেষ হলো, এর ভিতরে একটা ফাংশন কল করতে হবে, ফাংশন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এরপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ।
দেখো সেকেন্ড ব্র্যাকেটের মাঝখান থেকে এন্টার দিয়ে নিচে নামাই দিবা আর ওই কোডটাকে এখানে পেস্ট করে দিলা। তো পেস্ট করে দেওয়ার পরে তোমাকে কি করতে হবে, তুমি এখানে যে ক্লাসটা দিয়ে পুরো জিনিসটাকে র্যাপ করছো সেই ক্লাসটাকে তোমার হচ্ছে জাস্ট এই জায়গার মধ্যে এনে দিয়ে দিতে হবে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দাও, এটা দিয়ে দিলা। এবার যদি তুমি তোমার ওয়েবসাইটে যাই রিলোড দাও, দেখবা তেমন কোনো কিছু হবে না, কারণ হচ্ছে এই যে একটু এরকম হয়ে গেছে। তো এরকম হয়েছে হোক, এটা কোনো বিষয় না। এটার কারণ কি, এটার কারণ হচ্ছে আমরা যদি দেখি যে আমাদের এখানে দেখো তোমরা বলতেছে স্লাইড টু শো, তুমি কয়টা শো করাইতে চাও? তো আমার তো চাচ্ছি আমি একটা করে স্লাইড হবে, ঠিক না? এরকম একটা জিনিস একবার করে স্লাইড হবে। আমার এখানে 3টা দেওয়া আছে, এই জন্য সমস্যা হয়ে গেছে। তারপর বললাম যে একটা করে স্লাইড হবে, তাহলে একটা ওকে। এবং স্লাইড হওয়ার সময় কয়টা যাবে? তাও একটা করে যাবে। স্লাইড হওয়ার সময় 3টা তো আর একসাথে স্লাইড করবো না, আমি একটা করে করবো। তার মানে ওইখানেও একটা, তার মানে দুটোটাতে একটা। এটা দিয়ে দিলে তুমি দেখবে যে তোমার এটা আবার ঠিকঠাক হয়ে গেছে আগের মতো। কিন্তু একটু ব্যানারের ভিতরে ঢুকে যাক, সমস্যা নেই, ওগুলো আমরা পরে ঠিক করতেছি, এটা কোনো ব্যাপারে না। তো আমরা এখন যেটা করতে হবে সেখানে হচ্ছে আরো কিছু আমাদেরকে এই ডিপটাকে কপি পেস্ট করে ফেলতে হবে। তো চলো এই ডিপটা অর্থাৎ এই রোটা অথবা ব্যানার স্লাইডের নামে যে ডিপটা, এটাকে আমরা কয়টা কপি করব? আমাদের পিএইচডি তে আছে 4টা। তো চলো আমরা এটাকে 4টা কপি করে ফেলি। এখানে করে ফেললাম, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করো, এটাকে একটা পেস্ট করো, 2টা হইলো। তারপরে 2টা হওয়ার পরে একটু চেঞ্জ করে দাও নামটা, তাহলে না হলে সুন্দর লাগবে না। তো আমি এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি হেডিং গুলা, তাহলে ভালো লাগবে। হইতে পারে ক্লায়েন্ট তো তোমাকে ক্লায়েন্টের কন্টেন্ট দিয়ে দিবে, এখন তো আমাদের কাছে আর এত কন্টেন্ট নেই, তখন তো ক্লায়েন্ট এই যে স্লাইডার গুলাতে কি কন্টেন্ট আসবে এগুলো তোমাকে দিয়ে দিবে। তো তুমি এখানে বললা যে কমপ্লিট ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বলে দিলা, আমি এন্টি হবে। তারপরে যাই হচ্ছে তোমার একটা জিনিস খেয়াল করো, স্লাইডার ইউজ করার সময় যখন তুমি এখানে দিছি, আচ্ছা সেটা যখন প্রবলেম হবে আমরা তখন দেখাবো, এখন থাকো। তো এখন দেখালে বুঝবাও না। তো একটা করে ফেললা, 2টা হয়ে গেল। তো এবার যদি তুমি রিলোড দাও দেখবে এখানে 2টা জিনিস চলে আসবে, এই যে এটা একটা। তো আসুক 2টা জিনিস, এটা কোনো আমাদের জন্য কোনো সমস্যা না, তারা 2টা জিনিস আনো। তো এরপরে গেল আমাদের এইটা। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই তোমার হচ্ছে এটাকে কি বলে, আমরা হচ্ছে আরেকটা কপি করে ফেলবো এটাকে। তো এটাকে চলো আরেকটা কপি করে ফেলি, কন্ট্রোল বি দিয়ে এটাকে পেস্ট করো, এটার একটা নাম দিয়ে দাও কমপ্লিট ব্যাক ইন ডেভেলপমেন্ট। তারপরে তুমি হচ্ছে এই রোটাকে আরেকটা কপি করে ফেলো, এই রোটার আরেকটা নাম দিয়ে দাও তুমি হচ্ছে এটা। এখানে তুমি হচ্ছে মানে হেডিং গুলাকে একটু চেঞ্জ করে দিতেছো আর কি, আর কোনো কিছু না, জাস্ট হেডিং গুলাকে তুমি হচ্ছে একটু চেঞ্জ করে দিলা, এটা দিলে হচ্ছে তোমার একটু সুবিধা হবে। তো এইখানে তোমার হেডিংটা কি আছে আমাদের দেখি, এই যে হেডিংটা। তো দেখো আমরা হচ্ছে মনে হয় একটু ভুল করতেছি, আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, এখানেও একটু কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে যাই। সেটা হচ্ছে আমরা যেভাবে স্লিক স্লাইডার দেখছিলাম এখান থেকে আমরা কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে যাই। আমরা যদি যে কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে যাই, তাহলে যে বিষয়টা আমরা ভুল করতেছি সেটা হচ্ছে এই যে রোটা তোমার হচ্ছে এই রোটা, আমি যদি একটু রিলোড দিই তোমাকে বোঝানোর জন্য, দেখো এই যে এরকম আছে। এখানে ব্যাপার হচ্ছে এটা তো আমাদের র্যাপ করছে, ব্যানার স্লাইডারকে র্যাপ করছে, তাহলে আমরা এটাকে আবার কেন বারবার কপি পেস্ট করতেছি? আমরা তো কপি পেস্ট করবো এই যে এটার ভিতরে যা আছে সেগুলাকে, ঠিক না? আমরা স্লিক স্লাইডারে এরকম দেখছি না, আমরা হচ্ছে মেইন ডিপের ভিতরে, অর্থাৎ তোমার হচ্ছে মেইন স্লাইডার 1 নামে যে ডিপ ছিল ওটার ভিতরে তোমার যে ইমেজ ছিল আর ইমেজের জন্য যে ডিপ ছিল সেটাকে আমরা র্যাপ করছি। তো এখানে আমাদের এটা হচ্ছে আমাদের মেইন ডিপ ব্যানার স্লাইডার, এটার ভিতরে আমাদের যা আছে সেগুলোকে আমরা কপি পেস্ট করব। তো চলো আমরা হচ্ছে এটাকে কপি পেস্ট করে ফেলবো, এই জন্য আমার কাছে একটু কেমন জানি লাগতেছে। তো এখানে হচ্ছে পেস্ট করলাম এটার এখন নাম দিয়ে, এখন যদি তুমি রিলোড দাও এখন দেখবে তোমার এখানে কিন্তু এই যে দেখো ঠিক হয়ে গেছে, এবং এই যে নেক্সট আর এই যে উপরে দেখো প্রিভিয়াস আইকন চলে আসছে, এগুলা কাজ করবে না কারণ এগুলা ব্যানারের নিচে ঢুকে গেছে। তো তুমি এখন এটাকে হচ্ছে তুমি এটাকে চেঞ্জ করে দাও, এবার লেখা দাও, এবার ঠিক আছে, এবার আর কোনো প্রবলেম নাই। কারণ আমরা আরেকবার বুঝাই তোমাকে, আমরা হচ্ছে এইটাকে দিয়ে হচ্ছে আমরা পুরো জিনিসকে র্যাপ করে আসি আর ভিতরের এই জিনিসগুলোকে আমরা স্লাইড করতে চাচ্ছি। তো স্লিক স্লাইডটা ভালো করে দেখিও, তাইলে বুঝে যাবা। তো আমরা হচ্ছে এইখানে একটু হেডিংটা চেঞ্জ করি, নাহলে সবগুলো হেডিং একরকম। তো এটা বললাম কমপ্লিট ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট।
ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ দাও। আবার তুমি হচ্ছে এই কলামটাকে আবার হচ্ছে তুমি যদি আমরা 4টা করব তো 2টা হয়ে গেল, আর একটা দিলাম 3টা। তো এটার নাম দিলাম কমপ্লিট ব্যাকএন্ড ডেভেলপমেন্ট। অনেক সময় তোমার ওই যে কাজ করার সময় বাইরের থেকে আওয়াজ আসলে তোমার হচ্ছে মাইন্ড চেঞ্জ হয়ে যায়, তখন আর কোড করতে ভুলে যায়। তো 2টা হইলো, তা 3টা হইলো। তারপরে তুমি হচ্ছে এটাকে যদি আবার পেস্ট করো 4টা হবে। তো এটার একটা নাম দিয়ে দাও, তোমার হচ্ছে এটার নাম দিয়ে দিতে পারো তুমি গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন, কন্ট্রোল এস দিয়ে সেভ দাও। তুমি যদি এবার রিলোড দাও, দেখো তোমার কিন্তু সবকিছু আসছে, কিন্তু প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে তোমার এই যে জিনিসটা দিয়ে তুমি র্যাপ করে রাখছো, অর্থাৎ এই ব্যানার স্লাইডার নামক ডিপ দিয়ে কিন্তু তুমি পুরো জিনিসটাকে র্যাপ করে রাখছো। দেখো এই যে, তো এই ব্যানার স্লাইডার জিনিসটা তোমার হচ্ছে এটা হচ্ছে নিচে চলে গেছে। তো এটাকে তুমি একটা জেড ইন্ডেক্স দিয়ে উপরে নিয়ে আসো। তো ব্যানার স্লাইডার এটাকে ধরে তুমি সিএসএস এ চলে আসো। আসার পরে যেহেতু ব্যানার পার্ট নিয়ে কাজ করতেছ, সেক্ষেত্রে এখন তোমার যেটা করা উচিত সেটা হচ্ছে এখানে এই ব্যানার পার্টের মধ্যে তোমাকে স্লিকের স্টাইলটা করা উচিত, তাহলে তোমার কোডগুলো অর্গানাইজ করতে সুবিধা হবে। তো আমরা ব্যানার পার্টের ডিজাইন স্টার্ট করছি এখানে, ইন্ড হইছে এখানে। তো এখান থেকে আমরা এই ব্যানার পার্টে স্লিকের ডিজাইনটা করি। তো এখানে একটা কমেন্ট করে রাখি যে স্লিক স্লাইডার সিএসএস। আচ্ছা, তো এবার নিচে হচ্ছে আমরা কোডগুলা লিখি। তো আমরা একটা এই যে ক্লাসটা নিয়ে আসলাম, এটাকে আমাদের উপরে উঠাইতে হবে। বললাম জেড ইন্ডেক্স, তোমার যদি বলে 100, জেড ইন্ডেক্স 100 দিলে তোমার হচ্ছে এই জিনিসটা দেখো এই যে উপরে কিন্তু উঠে গেছে, দেখছো? এবার কিন্তু তোমার এটা উপরে উঠে গেছে এই যে। এবার যদি তুমি এখানে নেক্সটে ক্লিক করো, দেখো এটা স্লাইড হচ্ছে, দেখছো কত সুন্দর না? এই যে দেখছো একদম জীবন্ত ওয়েবসাইটের মতো, দেখছো? এই যে আমরা যা লিখছি গ্রাফিক ডিজাইন, উই আর অসম ক্রিয়েটিভ এজেন্সি, এটা তারপরে ছিল আমাদের কমপ্লিট ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, তারপরে ছিল কমপ্লিট ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, তারপরে ছিল গ্রাফিক ডিজাইন। তার মানে আমাদের 4টা কিন্তু হইতেছে কিন্তু, দেখছো? আচ্ছা, তো আমরা এটা করে ফেললাম সুন্দর মতো, এটা তো ইজি বিষয়। তারপরে এখন আমাদের যেটা করা উচিত, আমাদের হচ্ছে এই যে জিনিসটা আছে এগুলো হচ্ছে আমাদের প্রিভিয়াস আর নেক্সট আইকন। তো আমরা এগুলো হচ্ছে আমাদের অ্যারোস, মানে হচ্ছে আমাদের এগুলো জাভাস্ক্রিপ্ট এগুলোকে অ্যারোস বলে। তো অ্যারোস গুলো দরকার নাই, আমাদের দরকার হচ্ছে আমাদের যে কতগুলো ডট ছিল সেই ডট গুলাকে এনে স্টাইল করা। তো আমরা অ্যারোটাকে অফ করে নিই। এটাকে অফ করার জন্য আমরা হচ্ছে জেএসএ যাব, গিয়ে এখানে যদি কমা দিয়ে এই ছোট ছোট বিষয়গুলো মনে রাখবা, হয়তো বা ভুলে তুমি কমা দিবা না, কিন্তু দেখবা আবার কাজ করতেছে না তখন। তো তুমি এখানে লেখো তোমার হচ্ছে অ্যারোস, OWOWS অ্যারোস, এরপরে কোলন দিয়ে তুমি বললা যে এটা হচ্ছে ফলস। এটা ফলস করে দিলে তোমার দেখবা অ্যারোগুলা তোমার আর এখানে আসবে না। এই যে দেখো এগুলা চলে গেছে। এবার যদি তুমি এটাকে বলো যে আমি হচ্ছে আমার ডট গুলাকে নিয়ে আসতে চাই, কারণ আমরা এখানে ডটের ডিজাইনটা করবো, আর অটো প্লে অটোমেটিক চলবে, এগুলো আমরা পরে করব, অসুবিধা নাই। তা আপাতত হচ্ছে আমরা এই ডট গুলাকে নিয়ে আসি। তা আমরা বললাম আমাদের ডটস, DOTS ডটস। তোমার যদি এগুলো লিখতে মন না চায় তাহলে তুমি হচ্ছে এই যে স্লিক স্লাইডারের এখানে গেলে সার্চ দিলে পাবা, ওখান থেকে তুমি কপি করে করে আনতে পারো। এই যে ডটস ট্রু, তো আমরা ডটসটাকে ট্রু করে দিব, কারণ আমাদের ডটস গুলোকে দরকার আছে, ওগুলাকে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করব। তো দেখো আমাদের এই যে ডটস গুলা কিন্তু আমাদের এখানে চলে আসছে, কিন্তু এখন আমরা পারবো না এই ডট গুলাকে এখানে ডিজাইন করে নিয়ে আসতে এটার মতো? পারবো, কিন্তু তুমি চেষ্টা করে দেখো পারো কিনা, কারণ আমি তো এই ডটস এর ডিজাইন করাটা তোমাকে দেখাইছি। তো চলো আমরা করে ফেলি। এটা করার জন্য আমরা এই ডটস এর মধ্যে রাইট বাটন ক্লিক করে যদি ইনস্পেক্ট, আমরা একটু ছোট করে নিই, কন্ট্রোল মাইনাস দিয়ে একটু স্ক্রিনটা ছোট করে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এটার মধ্যে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্ট করলাম। ইনস্পেক্ট এলিমেন্ট করলে আমরা দেখবো যে এই ডট গুলা কোথায় আছে। মূলত এই যে ইউএল নামক, এই যে দেখো আমরা যদি এটাকে সিলেক্ট করি এখান থেকে, এই যে ইউএল কে সিলেক্ট করলে দেখবো ইউএল এর ভিতরে আছে। তো ইউএল এর ভিতরে আছে, ভালো কথা। তো এখানে একটা স্লিক ডটস নামে হচ্ছে আমাদের একটা ক্লাস আছে, যেটা আমরা স্লিক স্লাইডারে কিন্তু দেখছিলাম। তো চলো এখন আর বেশি বুঝাবো না, এই স্লিক ডটস কে হচ্ছে আমরা নিয়ে আসবো হচ্ছে আমাদের style.css এর, যেখানে আমরা স্লিকের জন্য ডিজাইন করতেছি। তো এই জায়গার মধ্যে স্লিক ডট কে, যেহেতু এটা একটা ক্লাস, ডট দিয়ে নিয়ে আসলাম। এনে আমরা এটাকে বলবো যে তোমার হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। তো এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার দিই আগে, এটাকে মাঝামাঝি নিয়ে যাওয়ার জন্য। তো দেখো এটা মাঝখানে, আচ্ছা এটা মাঝখানে টেক্সট অ্যালাইন সেন্টার দিলে যাচ্ছে না, তাহলে একটা কাজ করো, বলো মার্জিন 0 অটো।
তাহলে দেখবে এটা চলে যাবে। যেটা টেক্সট লাইন সেন্টারে কাজ করবে না, ওটাকে বলবো মার্জিন জিরো অটো, মানে হচ্ছে তুমি মার্জিনটা জিরো করে দাও চতুর্দিক থেকে, অটো ভাবে মাঝখানে চলে যাও। এবার দেখো এটা মাঝখানে চলে আসছে। এখন এগুলাকে পাশাপাশি আনার জন্য কি করতে হবে, দেখো তোমার এই যে স্লিক ডটস এর মধ্যে একটা এলআই আছে, তার মানে এগুলো প্রত্যেকটা একটা এলআই। যদি তুমি এই এলআই গুলাকে সিলেক্ট করো, দেখো এগুলো এক একটা এলআই। তার মানে তোমাকে বলতে হবে স্লিক ডটস এর ভিতরে যে এলআই গুলো আছে সেগুলাকে আমি পাশাপাশি আনতে চাই। এই কথাটাকে তুমি প্রোগ্রামিং এর ভাষায় যেভাবে বলবা, বা আমি তো বাংলায় বলছি, প্রোগ্রামিং এর ভাষায় বলবা স্লিক ডটস এর ভিতরে যে এলআই আছে এগুলাকে পাশাপাশি আনার জন্য ফ্লোট লেফট ইউজ করতে পারো, কিন্তু এটা একটু ডিস্টার্ব করে, এজন্য আমরা বলবো ডিসপ্লে তোমার হচ্ছে ইনলাইন ব্লক। তার মানে ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়েও কোনো কিছুকে পাশাপাশি আনা যায়। এই ক্ষেত্রে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করলাম, এগুলা কিন্তু পাশাপাশি চলে আসছে। একটা এলআই থেকে আরেকটা এলআইতে একটু গ্যাপ দিতে হবে, এই জন্য তুমি বললাম মার্জিন রাইট বা মার্জিন লেফটও দিতে পারো। তো আমরা এখানে রাইট দিব, যেহেতু আমাদের এইগুলোর পজিশন রাইটের দিকে আছে। বললাম 10 পিক্সেল, তাহলে দেখবে একটার ভিতর থেকে আরেকটা 10 পিক্সেল গ্যাপ তৈরি হয়ে গেছে। এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি এই যে তোমার এই এলআই গুলা আছে, এই এলআই গুলাকে তোমার হচ্ছে এগুলাকে হচ্ছে কিছু স্টাইল মেস্টাইল করতে হবে। তো চলো আমরা হচ্ছে এই জিনিসগুলাকে, এই এলআই এর যে এলআইটাকে একটু স্টাইল করে নিই। আর দেখো একটা জিনিস খেয়াল করো, এই এলআই এর তুমি যদি বরাবর 1 এর উপরে ইনস্পেক্ট এলিমেন্ট করো, তাহলে দেখবে এই 1টা কিন্তু একটা বাটনের ভিতরে আছে। তার মানে স্লিক স্লাইডার এর মধ্যে এলআই এর ভিতরে একটা বাটন আছে। তো এই জিনিসটাকে ডিজাইন করতে হলে কিন্তু এলআই এর ভিতরে যে বাটন আছে সেই বাটনটাকে তোমার ধরতে হবে। তো আমরা চলো এখানে ধরে ফেলি স্লিক স্লাইডার এলআই এর ভিতরে একটা বাটন নামে একটা কি আছে আমাদের বাটন, এই নামে একটা ট্যাগ আছে। সেটাকে আমরা কি করব, প্রথমে যেটা করব সেটা হচ্ছে তার যেন এই 1 2 3 4 এগুলা চলে যায়। এই জিনিসটার জন্য আমরা বলে দিব কালার ট্রান্সপারেন্ট, তার মানে এগুলো ট্রান্সপারেন্ট হয়ে যাবে, দেখা যাবে না। আমরা বলবো কালার, তো তুমি বললা ট্রান্সপারেন্ট, তার মানে তোমার এখন দেখবা 1 2 3 4 এই জিনিসগুলো আর দেখা যাইতেছে না, এগুলা চলে গেছে। এরপরে আমাদের যে বক্সটা আমরা পাইছি, আমাদের কাজ হচ্ছে এই বক্সটাকে আমরা গোল একটা বক্স বানাই ফেলবো। এই বক্সটাকে, তো এই বক্সটাকে গোল বক্স বানানোর জন্য কি করতে হবে, তোমাকে একটা নির্দিষ্ট উইথ দিতে হবে। তো তুমি একটা নির্দিষ্ট উইথ দিলা, সাপোজ মনে করো 15 পিক্সেল, আর একটা হাইট দিলা 15 পিক্সেল। এগুলো করতে করতে আমার আসলে অভ্যস্ত হয়ে গেছে। এরপরে তুমি একটা লাইন হাইট দিতে হবে, তুমি হচ্ছে একটা লাইন হাইট দাও, লাইন হাইট তুমি দিলা 15 পিক্সেল। অনেক সময় মনে রাখবা তোমার হচ্ছে এই জিনিসটা, একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু দুইটা জিনিস আছে। একটা হচ্ছে তোমার যদি একটু পিএইচডিটা বড় করে তোমাকে দেখায়, এই যে দেখো এখানে কিন্তু একটা আছে এরকম বর্ডারের মতো আছে গোলাকার, আর একটা আছে তোমার একদম ফুল। তার মানে দুইটা জিনিস আছে। এটার এই বক্সটা, অর্থাৎ আমরা এখন যে বক্সটা বানাইতেছি এই বক্সের পিছনেও কিন্তু একটা বক্স আছে, যেটা তুমি স্লিক স্লাইডারে আমরা বানাইছিলাম এলআই কে ধরে। তো সেটা আমরা পরে বানাই, তা আপাতত বুঝো। তো অনেক সময় তুমি ওই যেহেতু এই যে তুমি এখন যেটা বানাইতেছো, এটা বানাইতেছো, এটাকে তুমি যেহেতু এটার মধ্যে রাখবে, তার মানে এটার পিছনে একটা বর্ডার দিয়ে বক্স বানানো, সেই ক্ষেত্রে তোমাকে অনেক সময় লাইন হাইট একটু এদিক সেদিক করা লাগতেও পারে। তো সেটা যখন লাগবে তখন করে নিবে, আপাতত থাকো। তো এটা আমরা দিলাম লাইন হাইট। তারপর আমরা এটাকে যদি বলি যে তোমার হচ্ছে একটা বর্ডার রেডিয়াস দাও, সো বলো বর্ডার রেডিয়াস 50%। তুমি জানো একটা জিনিস হচ্ছে একদম গোলাকার হয়ে যায়, এটা দিয়ে যদি তুমি রিলোড দাও দেখবা এটা এরকম হয়ে গেছে, কিন্তু একটু চ্যাপটা হয়ে গেছে, কারণ হচ্ছে এখানে একটা বর্ডারের মতো একটা জিনিস আছে। যদি তুমি এখানে আসো দেখবা তোমার হচ্ছে এখানে বুটস্ট্র্যাপ থেকে অটোমেটিক একটা বর্ডার আসতেছে। এটা আমরা এখন খুঁজে পাইতেছি না, বর্ডারটা এখানে আছে আমরা জানি। আমরা যদি এটাকে বড় করি তাহলে তুমি হয়তো বর্ডারটা দেখবা, যেটা স্লিক স্লাইডারে আমি দেখাইছি। তো ওই বর্ডারটাকে তুমি জাস্ট বলে দাও বর্ডার নান, যে ডিফল্ট বর্ডারটা আছে ওইটাকে তুমি বললা নান, এটাকে নান করে দাও। এবার যদি তুমি এই রিলোড দাও দেখো এটা কিন্তু একদম গোলাকার হয়ে গেছে, এতক্ষণ গোল ছিল না, এখন গোলাকার। এবার তুমি চাইলে কিন্তু এটার কালারও চেঞ্জ করতে পারো। তো আমাদের এখানে কি কালার আছে আমরা একটু দেখে আসি। আমাদের পিএইচডি তে যে কালারটা আছে এটা হচ্ছে এই কালার। আমরা আই ড্রপার দিয়ে কিন্তু এখান থেকে এই কালারটা চাইলে কিন্তু নিতে পারি। যে কালারের মধ্যে ক্লিক করলে, যদি আমরা কালারে ক্লিক করি, একটু ওয়েট করি, এই যে এখানে কিন্তু কালারটা চলে আসছে। এটা ক্যান্সেল করে দিলাম যা আসছে। এই কালারটার মধ্যে আমরা যদি এই কালার প্লেটে ক্লিক করে এখান থেকে দেখো এই কোডটা কিন্তু আমরা চাইলে এখান থেকে কপি করে নিয়ে যেতে পারি। তো কপি করলাম, এরপরে বললাম যে আমি একটা কালার দিতে চাচ্ছি, যে কালার আগেরটা তো ট্রান্সপারেন্ট, এখন যেটা দিব সেটা হবে হ্যাশ দিয়ে কন্ট্রোল বি পেস্ট, এই কালারটা হবে। তাহলে দেখবা তোমার এই জিনিসগুলো কিন্তু এই কালার হয়ে যাওয়ার কথা। আচ্ছা আমরা এটাকে কালার দিব না, আমরা কালার তো ট্রান্সপারেন্ট করে রাখছি, আমরা বলবো ব্যাকগ্রাউন্ড। আমরা এটাকে কালারের জায়গায় বলবো ব্যাকগ্রাউন্ড।
তাহলে আমাদের যেহেতু আমাদের এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, কালার তো আমরা ট্রান্সপারেন্ট করে রাখছি, এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের দেখো এখন কিন্তু আমাদের পিএইচডির মতো কিন্তু হয়ে গেছে কিন্তু অনেকটা। এখন আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের এই যে এলআইটা আছে, তার মানে এলআই এর বাটনের কালার করছি আমরা, এই যে এলআই তার বাটনগুলোকে কিন্তু আমরা ডিজাইন করছি। এখন এটার পিছনে কি আমাদের এইরকম একটা জিনিস রাখতে হবে না, এরকম একটা জিনিস যেটার মধ্যে এই জিনিসটা থাকবে, ঠিক আছে? তোমাকে যদি একটু বুঝাই যে এখানে যদি ক্লিক করো, তখন ধরো এই জিনিসটা আমার হচ্ছে এই যে ভাবে আসবে, এই যে এই জিনিসটা এরকম একটার মধ্যে একটা থাকবে। তো কন্ট্রোল অল্টার জেড দিয়ে আমরা এটা ব্যাকে চলে যাই, ফটোশপে কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে যাইতে হয়। তো এই জিনিসটা এই যে এইটা প্রত্যেকটার মধ্যে চলে আসবে, এরকম একটা জিনিস বানাবো। তার মানে আমাদের এটা হচ্ছে এলআই। তো এলআইটাকে আমরা তো বাটনটাকে ডিজাইন করছি, এবার এটার পিছনে যদি আমরা যদি ওই রকম একটা জিনিস বানাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এলআই কে হচ্ছে এরকম গোলাকার একটা জিনিস বানাইতে হবে। তো এলআই তো অলরেডি আমাদের এখানে নেওয়াই আছে, আমরা জাস্ট কি করব, একটা উইথ হাইট সেট করে দিই। বললাম একটা উইথ তোমার হচ্ছে এটা যেহেতু এটার পিছনে থাকবে, অবশ্যই এটা একটু বড় সাইজের হইতে হবে। সো বললাম 20 পিক্সেল। আমরা বললাম এটার একটা হাইট দিয়ে দাও, HEIGST হাইট বললাম 20 পিক্সেল। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে একটা লাইন হাইট দিয়ে দিব সেম টু সেম 20 পিক্সেল। তারপরে বলবো যে এটার একটা তোমার হচ্ছে কি দিতে হবে, এটার হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, বা ব্যাকগ্রাউন্ড দরকার না, আমরা দিব হচ্ছে বর্ডার। যেহেতু এই জিনিসটা হচ্ছে একটা বর্ডার দিয়ে বানানো, তো আমরা বলবো একটা বর্ডার দিয়ে দিব। সো বললাম বর্ডার 2 পিক্সেল, 2 পিক্সেল পরিমাণ বর্ডার দিই, 2 পিক্সেল সলিড কালার, এবং সেটার কালার হবে তোমার হচ্ছে সাদা। দেখো এখানে কিন্তু এই যে সাদা, কিন্তু হ্যাশ দিয়ে FFF দিলে তোমার সাদার কোডটা চলে আসবে। এবং এটাকে তোমার বলতে হবে বর্ডার রেডিয়াস, যেহেতু তুমি এটাকে হচ্ছে একদম গোল করবা, তো বর্ডার রেডিয়াস বললা 50%, এটা দিয়ে দিলা। তারপরে হচ্ছে তোমার হচ্ছে এটা হয়ে গেল। তুমি যদি এবার রিলোড দাও, দেখো এটার পিছনে এই যে দেখো একটা কিন্তু তোমার এই যে দেখছো, এটা কিন্তু তোমার এই যে বর্ডার একটা চলে আসছে। সো এবার যদি তোমাকে একটু বড় করে দেখায়, কন্ট্রোল, এতক্ষণ দেখো আমাদের 80% হয়ে রয়েছে জুম, আমরা যদি কন্ট্রোল 0 দিই তাহলে দেখবা 100% জুম হয়ে যাবে। এবার দেখো একটু বড় হয়েছে, ঠিক আছে, কিন্তু প্রবলেম হয়েছে আবার এই যে ছোট ছোট যে জিনিসগুলো আমরা বানাইছিলাম বাটনের, এটা আবার বের হয়ে চলে আসছে। এটাকে ঠিক করার জন্য এটার মধ্যে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্ট করো, করলে তুমি দেখবা এই যে CSS এ তুমি যেখানে ডিজাইন করছি না, এই যে স্লিক ডটস এলআই এর বাটন, এখানে দেখো এই যে লাইন হাইটটা 15, এই লাইন হাইটটাকে একটু হচ্ছে স্লিক করে মানে ক্লিক করে তুমি হচ্ছে এটাকে একটু উপরে নিচে করো, তাহলে ঠিক হয়ে যাবে। 16তে একটু উপরে উঠছে, 17 দিলাম, 18 দিলাম, 19 দিলাম। আচ্ছা 19-এ দেখো বরাবর ঠিক আছে। আচ্ছা 20 দিলে আবার বেশি হয়ে যায়, তো এটা 19-এ ঠিকঠাক আছে। তার মানে আমাদের এই এলআই বাটনের লাইন হেড দিতে হবে 19 পিক্সেল। তো এটা তোমাকে আমি বুঝাই দিলাম, আমি আগেই বলছিলাম যে লাইন হেডটাকে অনেক সময় এদিক সেদিক করা লাগে, যেহেতু আমরা এই জিনিসটাকে কি করব, এই জিনিসটার ভিতরে ঢুকাবো, সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা করতে হবে। এবার যদি আমরা রিলোড দিই, দেখো আমাদের কিন্তু হয়ে গেছে, কিন্তু দেখছো এই যে আমাদের কিন্তু পুরো জিনিসটা কিন্তু কমপ্লিটলি কিন্তু হয়ে গেছে, দেখছো। আমরা যদি এখানে ক্লিক করি, দেখো এই যে স্লাইড চেঞ্জ হচ্ছে, এই যে ক্লিক করলে চেঞ্জ হচ্ছে, এই যে ক্লিক করলে চেঞ্জ হচ্ছে। তার মানে আমরা আমাদের পিএইচডির মতো কিন্তু বানাই ফেলছি, কিন্তু দেখছো। আমরা যদি পিএইচডিটা একটু ছোট করি, দেখো এটা তো এমনি ছোট দেখা যাচ্ছে। তো আমরা যদি এবার আমাদের ওয়েবসাইটে আসি, দেখো এখানেও কিন্তু আমরা বানাই ফেলছি, কিন্তু এই যে আমরা কিন্তু ক্লিক করলে কিন্তু এগুলা কাজ করবে। এই যে দেখো তোমার স্লাইডারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখছো এই যে চেঞ্জ হয়, যে আগে নাও পরে নাও যেখানে নাও ক্লিক করলে কি হয়, চেঞ্জ হয়। এখন এখানে দেখো পিএইচডিতে একটা কথা বলছে, সেটা হচ্ছে সে একটার মধ্যে দেখাইছে। তার মানে আমাদের এখানে কিন্তু এরকম 4টার মধ্যে স্লাইড হয়ে থাকবে না, আমাদের যেটা হবে যেটা অ্যাক্টিভ থাকবে। তার মানে এটার মানে হচ্ছে যে স্লাইডারটা, অর্থাৎ যেটা অ্যাক্টিভ হবে, যখন মনে করো তোমার এখানে যদি আসো, এখন মনে করো গ্রাফিক ডিজাইন আছে, সো গ্রাফিক ডিজাইন ধরো 1 নম্বরে যাই, এখন মনে করো এই জিনিসটা আছে অ্যাক্টিভ, তার মানে এটার মধ্যে এই ব্লু কালার, মানে তোমার হচ্ছে এই কালারটা থাকবে, এটা কি কালার আমি নাম জানি না। তারপরে যখন আবার পরেরটাতে যাবে, তখন এই কমপ্লিট ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এটা অ্যাক্টিভ থাকবে, তার মানে শুধু এটা এখানে থাকবে, অন্য কোথাও আশেপাশে থাকবে না। আবার এখানে গেলে তখন এটা লাভ দিয়ে আবার এখানে চলে আসবে, আবার এখানে চলে যাবে। এই জিনিসটাকে ডিজাইন করার জন্য তোমাকে যেটা করতে হবে, তুমি যদি এটার মধ্যে এখন রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্ট করো, তাহলে দেখবা তোমার হচ্ছে এই যে এলআই, এই যে দেখো এলআই, তুমি যদি এই যে দেখো এলআই এর মধ্যে একটা ক্লাস আছে স্লিক অ্যাক্টিভ, তুমি যদি আবার পাশেরটাতে ক্লিক করো, দেখো এই যে এলআই, এটার মধ্যে আবার স্লিক অ্যাক্টিভ নামে একটা ক্লাস চলে আসছে, যেটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের ডম ম্যানিপুলেশন দিয়ে কাজটা হচ্ছে। তো তুমি জাভা স্ক্রিপ্ট শিখলে এই বিষয়টা আরো ক্লিয়ার বুঝবা, আপাতত না বুঝলেও সমস্যা নাই। তোমার হচ্ছে এই এলআই এর মধ্যে যখন অ্যাক্টিভ থাকে, তখন হচ্ছে কি করছে, এই যে দেখো ওরা স্লিক অ্যাক্টিভ নামে একটা ক্লাস ইউজ করছে। এই বিষয়টাও কিন্তু আমি তোমাকে হচ্ছে স্লিক স্লাইডারের
ক্লাসে কিন্তু বুঝাইছি। তার মানে এই ক্লাসটাকে আমাদের ধরতে হবে। এখন এই ক্লাসটাকে একটু নেস্টেড করে ধরতে হবে, বলতে হবে স্লিক ডটস এর ভিতরে কি আছে, একটা এলআই আছে, ওই এলআই এর ভিতরে আমাদের কি আছে, একটা ক্লাস আছে, যে ক্লাসটার নাম হচ্ছে স্লিক। যখন অ্যাক্টিভ থাকে তখনই তো ক্লাসটা আসে, তার মানে এলআই এর মধ্যে একটা ক্লাস আছে স্লিক অ্যাক্টিভ, তার ভিতরে আমাদের কি আছে, এই স্লিক অ্যাক্টিভের ভিতরে তোমার হচ্ছে আমাদের দেখো স্লিক অ্যাক্টিভে যখন তুমি ক্লিক করবা, এখানে স্লিক অ্যাক্টিভে ক্লিক করো, এই জায়গাটার মধ্যে যাও, দেখো এখানে একটা বাটন আছে, তার মানে পুরো জিনিসটা এখন এই বাটনের ভিতরে, একটু ক্রিটিক্যাল টাইপের জিনিস। তার মানে আমাদেরকে চারটা জিনিস ধরতে হবে। প্রথমে বলতে হবে আমাদের ধরে ফেলি আমরা বললাম এই স্লিক ডটস এলআই, এতটুকু তো নিলাম, বললাম স্লিক ডটস এলআই, এর ভিতরে আমাদের কি আছে, ডট দিলাম, বললাম যে আমাদের একটা স্লিক অ্যাক্টিভ নামে একটা ক্লাস আছে ভাই, সেটা কোনটা, আমাদের যখন এলআই তে ক্লিক করি তখন এই ক্লাসটা দেখা যায়, যে এখানে স্লিক অ্যাক্টিভ নামে একটা ক্লাস আছে, এই ক্লাসটাকে আমরা নিলাম, এখানে কোনো গ্যাপ দিবে না, গ্যাপ দিলে কাজ করবে না, আমার একদম মিলাই রাখবা। তারপরে বললাম এর ভিতরে কি আছে, এর ভিতরে কিন্তু এই যে দেখো আমাদের একটা বাটন ট্যাগ আছে, তার মানে এই পুরো জিনিসটা বাটন, এই যে দেখো দেখছো বাটন, যে এলআই তে সে অ্যাক্টিভ হয় সেই এলআই তে কিন্তু এই বাটন আর স্লিক অ্যাক্টিভটা চলে আসে, এই যে দেখো বাটন। তো এটা কিভাবে হচ্ছে, এটা জাভাস্ক্রিপ্টের ডম দিয়ে হচ্ছে, তুমি যতক্ষণ পর্যন্ত জাভাস্ক্রিপ্ট শিখবে না ততক্ষণ পর্যন্ত বুঝবে না। তো এখানে বলে ফেলো বাটন, তারপরে এই বাটনের মধ্যে গিয়ে তুমি বললা যে স্বাভাবিক অবস্থায় আমার যখন স্বাভাবিক থাকবে, তার মানে এই এলআই এর এই বাটন আর এই বাটন একই কথা, কিন্তু যখন অ্যাক্টিভ হবে বাটনটা তখন এক আচরণ করবে, আর অ্যাক্টিভ না থাকলে যেটা হবে সেটা হচ্ছে তার এই বাটনটা যখন অ্যাক্টিভ থাকবে না, তার কালারের যে অপাসিটি বা ঘনত্ব সেটা হবে তোমার হচ্ছে 0, মানে এটা কোনো কিছু থাকবে না। এটা দিয়ে যদি তুমি রিলোড দাও দেখবে তোমার এই জিনিসটা কিন্তু চলে গেছে। এরপরে বললা যখন সে অ্যাক্টিভ হবে, মানে কেউ যখন অ্যাক্টিভ করবে তখন যে কালারের অপাসিটিটা তুমি 0 করে রাখছো, যখন অ্যাক্টিভ হবে তখন সেই অপাসিটিটা হয়ে যাবে 1 মানে আগের মতো ফুল, 2 মানে আরেকটু ঘারত্ব কম, তার মানে 2 1 2 এভাবে যাইতে যাইতে দেখবা 9 পর্যন্ত তুমি যাইতে পারবা। তুমি বললা 1 মানে হচ্ছে এটা, আবার কালারটা পরিপূর্ণ আগের মতো হয়ে যাবে। কন্ট্রোল এস দিয়ে একটা সেভ দিয়ে দাও, এই রিলোড দাও। এখন দেখো আমাদের এটা অ্যাক্টিভ আছে, এই জন্য এটাতে এটা আছে, এটা অ্যাক্টিভ করো, দেখো এই যে এটা এখানে চলে আসছে, এটা অ্যাক্টিভ করো, এটা আবার এখানে, এটা অ্যাক্টিভ করো এখানে। তো এটা যেন একটু স্মুথলি আসে সেই জন্য আমরা এখানে একটা ট্রানজিশন দিয়ে দিব, সেটাও আমি তোমাকে বলছি। ট্রানজিশন আমরা বললাম যে 0.5 সেকেন্ড, মানে 0.5 সেকেন্ড মানে 1 সেকেন্ডের অর্ধেক, অল ইজি, একটু ইজি ভাবে আসবে জিনিসটা, তাহলে দেখো একটু আর একটু স্মুথ ভাবে কাজ করবে। এই যে রিলোড দিলা, এই যে দেখো এবার একটু সুন্দর মতো আসতেছে, এই যে দেখো সুন্দর মতো আসতেছে, দেখছো? আচ্ছা, তো এটা তো তুমি করে ফেললা, তোমার কাজ কিন্তু এখানে মোটামুটি বলা যায় যে এটা তুমি শেষ। এখন তুমি এটাকে তোমার ইচ্ছা মতো তুমি যা মনে চায় তা করতে পারো। তুমি চাইলে এই তোমার হচ্ছে এখানে এসে অটো প্লেটাও তুমি যদি কমা দিও, অটো প্লে AUT অটো PLAY অটো প্লে, তুমি যদি বলো ট্রু মানে এটা অটোমেটিক চলতে থাকবে। অটো প্লে ট্রু দিয়ে তুমি যদি রিলোড দাও, একটু ওয়েট করো, দেখবা তোমার এই স্লিকটা এই যে দেখছো অটোমেটিক চলতেছে। আবার নিচে দেখো এই জিনিসগুলো কিন্তু অটোমেটিক চেঞ্জ হইতেছে, দেখছো? তোমার অটোমেটিক চলবে, এই যে দেখো অটোমেটিক চলতেছে, চেঞ্জ হইতেছে। তুমি যদি বলো যে না আমি হচ্ছে এখানে একটা ফেড ইন ফেড আউট ইউজ করব, বা ওই যে আমরা যেগুলো ইউজ করছি ওই সব জিনিসপত্র ইউজ করবা, তাহলে সেটাও তুমি করতে পারো। তাহলে একটু নিচে আসো, এটা করার জন্য তুমি হচ্ছে এই যে দেখো এখানে হচ্ছে তাদের এই ফেড ট্রু এবং হচ্ছে তোমার এই CSS ইজি, এইভাবে এরকম এই জিনিসটা হয়। তো এগুলো আমরা দেখছি, তো এই তিনটা কোডে যদি আমরা, এবং স্পিড আছে একটা, তো এগুলো তো বলা হয়েছে, তো তিনটা জিনিস যদি আমরা এখানে নিয়ে আসি এবং একটা কমা দিয়ে এটাকে নিচে দিয়ে দাও, তাহলে দেখবা এটা আরেকটু সুন্দর মতো আসবে। একটু ওয়েট করে দেখো কিরকম আসে, এই যে দেখো একটু দেখছো ফেড ইন হয়ে আসতেছে, ফেড ইন হয়ে আসতেছে, দেখো এই যে আবার ওই বাটনটা কিন্তু নিচে কিন্তু চেঞ্জ হইতেছে, দেখছো? এবার একটা জিনিস খেয়াল করো, ফেড হইতেছে, চেঞ্জ হইতেছে, এই তুমি কিন্তু বুঝতেছো উপরের জিনিসটা চেঞ্জ হইতেছে, বুঝতেছো? কিন্তু এই যে দেখো এগুলোর দিকে একটু তাকাও, তোমার হচ্ছে প্যারাগ্রাফটা যে চেঞ্জ হয় এই জিনিসটা কিন্তু তুমি কিন্তু বুঝতেছো না কিন্তু ঠিক মতো। দেখো আমরা যদি এটাকে রিলোড দিই, এই দেখো প্যারাগ্রাফটা যে চেঞ্জ হয় এই জিনিসটা কিন্তু ঠিক মতো বোঝা যাচ্ছে না, দেখছো? কমপ্লিট ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে মূলত তোমার এই CSS। আমার হচ্ছে স্পিডটা যদি আমরা আর একটু বাড়াই দিই, সাপোজ হচ্ছে স্পিডকে বললাম আমরা হচ্ছে এটার স্পিডটা হচ্ছে আমরা কমাই দিই, তার মানে আমরা বলবো 2500-তে খুব দ্রুত হয়। আমরা যদি একটু ইয়ে করে দিই, এবার যদি একটু রিলোড দিই, দেখো আর একটু আস্তে আস্তে হবে জিনিসটা, এই যে দেখো এবার আস্তে করে চেঞ্জ হচ্ছে, কিন্তু এই যে ফন্টটাও চেঞ্জ হচ্ছে কিন্তু তুমি বুঝতেছো না, কিন্তু একটু আস্তে করে চেঞ্জ হচ্ছে, দেখো একটু ওয়েট করো, ওয়েট করো, ওয়েট করো,
অনেক বেশি হয়ে গেছে 2000, আমরা 1000 দিলে ঠিক মতন হইতো। আমরা হচ্ছে এখানে 1000 দিয়ে দিই, এই জিনিসটাকে 1000 করে দিই, তাহলে ঠিক আছে 1000। ওকে, 100 হয়ে গেছে, 1000 হবে। আর এই ফেড ট্রু আছে, সো ফেড এর কারণে যেটা হচ্ছে খুব স্মুথ ভাবে সে কিন্তু এটা চেঞ্জ হবে। দেখো এখানে কিছু পেপার শেপার আছে নিজের মতো, তো এটা কাজ করতেছে, কাজ করে, একটু ওয়েট করি। তো অনেক সময় দেখবা হচ্ছে তোমার হচ্ছে এরকম কাজ করার পরে ডিস্টার্ব করলে এটা একটু কেটে দিও, কেটে দিয়ে হচ্ছে যেহেতু এটা একটা কনফিগার নিচ্ছে, তো কেটে দিয়ে তুমি হচ্ছে আবার যদি এখানে যদি একটু ওপেন করো তখন দেখবা এটা ঠিকঠাক মতো হয়ে যাবে। একটু ওয়েট করো, এটা আসুক। মানে টোটাল তুমি যেন প্রবলেমে না পড়ো সেই বিষয়টা আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি সবকিছু। দেখো এটা রিলোড নিচে আসছে, স্লাইডারটা অটোমেটিক চলার কথা, কিন্তু আমাদের স্লাইডারটা অটোমেটিক চলতেছে না। আমরা যদি একটা রিলোড দিয়ে দেখি, চলার কথা কিন্তু চলতেছে না। তাহলে আমরা কাজ করি, আমরা স্পিডটাকে উঠাইয়ে দিই, কারণ এটা কনফ্লিক্ট করতেছে। স্পিডটা যদি আমরা উঠাই দিই, কন্ট্রোল এস দিয়ে একটা সেভ দিই, এবার যদি আমরা একটু রিলোড দিয়ে দেখি, হ্যাঁ এবার কিন্তু এটা চলতেছে। দেখো তার মানে স্পিডটা কিন্তু আমাদের এখানে কমপ্লিট করতেছে, এই যে এবার চলতেছে। আমরা কিন্তু হেডিং গুলা যে চেঞ্জ হইতেছে সেটা কিন্তু আমরা ঠিকই বুঝতেছি, কিন্তু এই যখন প্যারাগ্রাফ গুলো আমাদের চেঞ্জ হচ্ছে এই জিনিসটা আমরা আবার বুঝতেছি না ঠিকঠাক মতো। তো আরেকটা জিনিস দেখো, এখানে এসে এটা থেমে গেছে, তার মানে তুমি এটার মধ্যে এই ফেডটাকে হচ্ছে সিএসএস লাইনারটাকে উঠাই দাও, এখানে এটাও কনফ্লিক্ট করতেছে। তার মানে যেহেতু এটা এখানে আমরা টেক্সটের মধ্যে ইউজ করছি, সো আরেকটা রিলোড দাও। এবার যদি তুমি দেখো কি হয়, আচ্ছা এটাও আমাদের হচ্ছে ফেডটাকেও আমরা হচ্ছে উঠাই দিচ্ছি, বাদ দাও, আমাদের ফেডেরও দরকার নেই, কারণ এই তোমার এই টেক্সটের জন্য কিন্তু সবগুলা কাজ করবে না, এখানে আলাদা আলাদা বিষয় আছে, কিছু আছে ইমেজের জন্য, কিছু আছে টেক্সটের জন্য। তো দেখি এবার কাজ করে কিনা। উই আর অসম ক্রিয়েটিভ এজেন্সি। আচ্ছা আমরা এখানে ক্লিক করলে তো কাজ করার কথা, ক্লিক করে একবার চালাই দিতে দেখি কাজ করে কিনা। অটো প্লে যেহেতু ট্রু করা আছে, এটা কিন্তু তোমার কাজ করার কথা। কাজ করে না, এই যে তুমি একটা সমস্যায় পড়ে গেলা, এখন এটাকে সলভ করবা কিভাবে? তো তুমি একটা কাজ করো, এই অটো প্লেটাকেও তোমার দরকার নাই, এটাকেও উঠাই দাও, এখানে লেখার দরকার নাই, সে অটোমেটিক অটো প্লে নিয়ে নিবে। তো রিলোড দাও, দেখো অটোমেটিক হয় কিনা। এখানে তো কাজে করে, এখানে ক্লিক করলে কাজ করে, কিন্তু এমনিতে কাজ করে না। তার মানে তোমার অ্যারোস গুলাকে আমরা ফলস করে রাখছি, তো অ্যারো গুলাকে আমরা হচ্ছে একটু, আচ্ছা অ্যারো গুলা তো হচ্ছে আমাদের অ্যারো, আর ডট গুলাকে আমরা ট্রু করছি, অটো প্লে দিছি, কন্ট্রোল এস দিয়ে আরেকবার সেভ দিয়ে দাও, সবকিছু কাজ করবে, কোনো প্রবলেম নাই। দেখো একটু ওয়েট করি। কাজ না করলে আমরা এটাকে আরেকবার কাটি, আমাদের এটা একটু কনফিগার নিতে প্রবলেম করতেছে। আমরা যদি আবার যদি ওপেন করি, দেখো আমি তোমাকে একটু পরে আরেকটা জিনিস দেখাবো কাজ না করলে। এখানে রিলোড করি, এটা কাজ করে না। তাহলে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এই যে অ্যারো যেটা ফলস আছে সেটাকে হচ্ছে আমরা নিচে দিয়ে দিই, আর ডট টুটাকে আমরা হচ্ছে উপরে দিই। অনেক সময় এই যেহেতু এটা একটা স্লাইডার, দেখবে হচ্ছে এই উপরে নিচের কারণে এটার মধ্যে প্রবলেম হয়ে যায়। আমরা ডটস কে রাখলাম উপরে আর অ্যারো কে রাখলাম নিচে। এবার যদি আমরা একটু রিলোড দিয়ে দেখি এটা কি অবস্থা। তাও কাজ করে না আমাদের এই স্লাইডারটা, এখানে এখানে। আচ্ছা আমরা একটু রিলোড দিয়ে এটাকে চালাই দিই এবং ওয়েবসাইটটা একটু ইয়ে করে তোমার এটা কিন্তু কাজ করার কথা, কিন্তু কাজ করতেছে না কেন আমি বুঝতেছি না। একটু আগেই তো কাজ করছিল, ঠিক না? একটু আগেই তো এটা এই জিনিসটা তোমার হচ্ছে কাজ করছিল। দেখি সব সেভ টেপ করে আবার আরেকবার রিলোড দিই। আমাদের এখানে হচ্ছে তোমার হচ্ছে ডটটা ট্রু, অ্যারোটা ফলস।
তারপর আমরা যদি অটো প্লে, আচ্ছা আমরা হচ্ছে একটু আবার অটো প্লেটা একটু নিয়ে আসি। অটো প্লে তোমার সবগুলাই কাজ করার কথা, সো অটো প্লেটাকে আমরা এখানে নিয়ে এসে ট্রু করে দিই একটু। এটার নিচে দিলাম হচ্ছে অটো প্লে কে। এটা একটু প্রবলেমেটিক জিনিস, টেক্সট ব্যবহার করলে, ইমেজ ইউজ করলে সমস্যা হতো না। অটো প্লে ট্রু করছি, এবার দেখো এটা কাজ করতেছে, তার মানে এটা এখন কাজ করে, এই যে দেখো এখন কাজ করতেছে। আর অটো প্লেটাকে সবাই নিচে দিছি, এই যে দেখো এখন সে কাজ করতেছে, এই যে দেখো এখন কাজ করতেছে। মাউস ছেড়ে দিছি, এখন দেখো অটোমেটিক সে কাজ করতেছে। তার মানে আমাদের অটো প্লেটাকে রাখতে হবে সবাই নিচে। এরপর আমরা কমা দিয়ে দেখো আমরা চাইলে কিন্তু আবার এগুলাও ইউজ করতে পারি। অটো প্লের যে স্পিড আছে এটাকেও আমরা এবার কন্ট্রোল করতে পারি। তার মানে আমরা অটো প্লের স্পিডকে দিয়ে দিব অটো প্লে 2 এর নিচে। তো অটো প্লে স্পিডটাকে এখানে দিয়ে দাও, কন্ট্রোল এস দিয়ে সেভ দাও। এবার যদি আবার রিলোড দাও, দেখো অটো প্লে হবে স্পিডটা, এই যে দেখো এবার কিন্তু একটু স্মুথলি ভাবে হইতেছে। তুমি চাইলে এই স্পিডটাকে কমায় বাড়ায় দিতে পারো। তো দেখো এখন কিন্তু এটা কাজ করতেছে। তারপরে এবার তুমি হচ্ছে সিএসএস এর লাইনার ইউজ করতে পারো। এই যে দেখো এখানে হচ্ছে তোমার ফেড হয়, এরকম ফেড হয়ে আসে। এই জিনিসটা ইউজ করতে চাইলে তোমাকে হচ্ছে ফেডটা ট্রু করে দিতে হবে। এই ফেডটা নিয়ে নাও, এটাকে নিয়ে হচ্ছে তুমি হচ্ছে একদম নিচে দাও, যেটা বললাম ট্রু, একটু ফেডিং হয়ে আসবে জিনিসটা। রিলোড দাও, দেখো আসবে কিন্তু, এই যে দেখছো ফেডিং হয়ে চেঞ্জ হচ্ছে, কমপ্লিট ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সব কিন্তু চেঞ্জ হচ্ছে। একটা জিনিস খেয়াল করো, প্যারাগ্রাফটাও চেঞ্জ হচ্ছে কিন্তু তুমি কিন্তু বুঝতেছো না, প্যারাগ্রাফটা যে চেঞ্জ হচ্ছে বুঝতেছো না। কারণ কি? কারণ হচ্ছে তোমার যদি কোডিং এ যাও দেখবা প্যারাগ্রাফের এই যে প্রথম যতগুলো ওয়ার্ড আছে সবগুলাই কিন্তু তোমার এই দিস ইজ দিয়ে শুরু, এই যে এটাও দিস ইজ প্রত্যেকটা দিস ইজ। যখন সেটা পেড হয়ে চেঞ্জ হচ্ছে তখন কিন্তু তুমি আর বুঝতেছো না যে জিনিসটা কিভাবে আসলে চেঞ্জ হইতেছে। দেখো তোমার যদি এটাকে যদি রিলোড দাও, এই যে দেখো তোমার হচ্ছে এটা, এই যে দেখো প্যারাগ্রাফটা যে চেঞ্জ হয় এই জিনিসটা কিন্তু আমরা বুঝতেছি না। তো আমরা আরেকবার রিলোড দিই এটা, এটা আবার ঘুরে গেলে আবার থামে গেছে। হচ্ছে একটু চালাই দিই এখান থেকে, দেখি এবার ঠিক চলে কিনা। তাহলে আমরা এই যে ফেডিংটা ইউজ করব না, এটা ইউজ করলে একটু ঝামেলা করতেছে। আমরা এই অটো প্লে স্পিডটাও আমাদের স্পিডটা রেখে দেখি, ফেডিংটা আমরা বাদ দিয়ে দিই। কন্ট্রোল এস দিয়ে সেভ দাও, রিলোড দাও। যেহেতু এটা টেক্সট এক্ষেত্রে যে তোমার একটু প্রবলেম হচ্ছে, তার মানে আমাদের এই অটো প্লে স্পিডের দরকার নেই, সে তার নিজের স্পিডে চলো। কন্ট্রোল এস দিয়ে সেভ দাও। তবে আমরা র জাভাস্ক্রিপ্ট দিয়ে এগুলাকে ঠিক করতে পারবো, এটা এখনকার বিষয় না। এভাবে চলো, এখন ঠিক আছে। কিন্তু দেখো তোমার কিন্তু এই যে এখন কিন্তু তোমার এই যে আবার ওই সিএসএস ইয়েটা না দিলে কিন্তু তোমার ফেডটা না দিলে কিন্তু তোমার টেক্সট যে চেঞ্জ হচ্ছে, বাটন যে চেঞ্জ হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু তুমি বুঝতেছো, কিন্তু এই জিনিসগুলো তোমার কাজ করতেছে। তো এখন তোমার মোটামুটি সবকিছু ঠিক আছে, এভাবে চালাইলে তোমার প্রবলেম হবে না। দেখো তারপরেও তোমার হচ্ছে অটো প্লে টু অ্যারো এগুলো হচ্ছে আমাদের থাকুক। আর হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দাও। এটা দেখো এই যে এখন কিন্তু সবকিছু ঠিকঠাক মতো চলতেছে, কিন্তু এই যে দেখো চলতেছে, দেখছো? তো আমাদের এটা যদি ইমেজ হইতো আর সমস্যা হইতো না, আরো ভালো মতো চলতো। যেহেতু স্লাইডার ইউজ করেছো আমরা, এটা লেখা দেওয়াতে হয়তো একটু সামান্য ঝামেলা করতেছে। তো আমরা হচ্ছে অটো প্লে স্পিডটাকে আমরা রেখে দিই, ফেডিংটা ট্রু বাদ দিই, আমরা হচ্ছে অটো প্লে স্পিডটাকে এখানে রেখে দিই, তাইলে হবে। এগুলো আসলে ধরে ধরে ঠিক করার মতো বিষয়। তোমার হচ্ছে অটো প্লে স্পিডটা কোথায় গেছে, এখানে অটো প্লে ট্রু আর অটো প্লে স্পিড এই দুইটাকে আমরা দিয়ে দিই। এটা তোমার হচ্ছে যদিও তোমার এই যে চলতেছে কিন্তু কোনো প্রবলেম নাই। আর অটো প্লে ট্রু অটো প্লে স্পিড, কন্ট্রোল বি, অটো প্লে ট্রু অটো প্লে স্পিড দুইবার চলে আসছে। একবার আমরা ডিলিট করে দিই, আমাদের শুধু অটো প্লে এখান থেকে স্পিডটা থাকলেই। তো অটো প্লে স্পিড আমরা 2000 রেখে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, রিলোড দিলাম। এখন দেখো এটা চলবে। এরকম দিয়ে তোমাকে একবার চালাই দাও, মানে চালাই দিলে দেখবে এটা চলবে। দেখো এটা কিন্তু এখন চলতেছে, কিন্তু দেখছো? আচ্ছা, তো গেল আমাদের, এটা কিন্তু হয়ে গেল, আমাদের এই ওয়েবসাইটের এই কাজটা হয়ে গেছে। এখন আমাদের উচিত হচ্ছে, দেখো আমাদের এখানে এই জিনিসটা কিন্তু উপরের দিকে, এটাই আমাদের মেইন কাজ। তো এটাকে কিন্তু আমাদের একটু উপরে উঠানো দরকার। তো এই জিনিসটাকে তুমি উপরে যদি উঠাইতে চাও, কার সাপেক্ষে উপরে উঠাইতে চাচ্ছ? তুমি
তুমি হচ্ছে এই যে ব্যানার নামে যে জিনিসটা আছে এটার সাপেক্ষে উপরে উঠাইতে চাচ্ছ। তুমি যদি তোমার কোডে আসো, এটা তো আমি দেখাইতে ভুলে গেছি, ওইটা নিয়ে ইয়ে করতে করতে আমরা দেখো এখানে আছে তোমার যে ব্যানার টেক্সট, তার উপর হচ্ছে ব্যানার স্লাইডার। তার মানে ব্যানার স্লাইডারের সাপেক্ষে এটা উপরে উঠবে। তার মানে আমাদের যেটা করতে হবে, ব্যানার স্লাইডারকে করতে হবে কি পজিশন, কি করতে হবে রিলেটিভ করতে হবে। তো চলো আমরা হচ্ছে ব্যানার স্লাইডারকে এখানে পজিশন রিলেটিভ করে দিই। পজিশন আর হচ্ছে রিলেটিভ, আর তোমার হচ্ছে এখানে আমরা কাকে উঠাবো এটার উপরে, তোমার হচ্ছে এই যে ডটটাকে উঠাবো না, এই যে ডট এগুলাকে উঠাবো না, এই যে ডট গুলাকে তো উঠাবো। এই ডট গুলা কোথায় আছে? এই ডট গুলা হচ্ছে আমাদের, সেই ডট গুলা হচ্ছে আমাদের এই যে স্লিক ডটস নামে যে ক্লাসটা আছে এটা, এই যে স্লিক ডটস নামে যে ক্লাস। আচ্ছা ব্যানার স্লাইডার অলরেডি আমাদের এখানে আছে, তো আরেকবার নামার দরকার নাই, জাস্ট পজিশন রিলেটিভটা আমরা হচ্ছে এখানে দিয়ে দিই। তো এটাকে হচ্ছে তোমার নিয়ে নাও, কন্ট্রোল এস দিয়ে সেভ দাও, সেভ দিয়ে তুমি হচ্ছে এই যে ব্যানার স্লাইডারকে এখানে পজিশন রিলেটিভ দিয়ে দাও। তারপরে আমরা হচ্ছে স্লিক ডটস কে দিয়ে দিব হচ্ছে পজিশন অ্যাবসোলুট। তার মানে এটার সাথে ওইটা একসাথে হচ্ছে তোমার হচ্ছে ওইটার সাপেক্ষে এটা ঘুরবে। তো পজিশন অ্যাবসোলুট দিয়ে দেওয়ার পরে তো তোমার কাজ শেষ না, তোমাকে বলতে হবে যে তুমি আসলে কতটুকু কোন দিকে সরাইতে চাও। তো তুমি বললা যে আমি এটাকে হচ্ছে তোমার বটম থেকে উপরের দিকে উঠাই দিবে, তার মানে বলো বটম, এটাও তোমাকে বুঝাইছি, বটম থেকে বলো 140 পিক্সেল বলে দাও, দেখি কতটুকু উঠে। দেখো নিচ থেকে তোমার এই যে 140 পিক্সেল উঠছে, কিন্তু এদিকে চলে আসছে, লেফটের থেকে দিকে চলে গেছে। তারপরে বলো তুমি লেফট থেকে 50% সরে যাইতে বলো। তো লেফট থেকে যদি এটা 50% সরে যায়, তাহলে দেখো এটা কোথায় চলে আসে, এই যে দেখো এদিকে চলে আসছে। এবার বলো ট্রান্সফর্ম, ট্রান্সলেট, ট্রান্সফর্ম, এগুলো তো এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা। ট্রান্সফর্ম, ট্রান্সলেট, যেহেতু লেফট থেকে সরছে তার মানে বড় হাতের এক্স দাও, এক্স অক্ষ বরাবর -50%, সে আবার আগের জায়গায় চলে আসবে। এতটুকু দিলে তুমি দেখবে এটা আবার আগের জায়গায় চলে আসছে। এই যে দেখো এখন এটা বরাবর ঠিক আছে। আমরা যদি পিএইচডি তে দেখি অনেক নিচে আছে, আমাদের এটা 140 আসলে বেশি উঠে গেছে। আমরা হচ্ছে এটাকে আরেকটু তোমার হচ্ছে এটা কমায় দিব। তো কমানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে 140 এর জায়গায় আমরা হচ্ছে 100 করে, তাহলে আমাদের এই জিনিসটা আমাদের পিএইচডির সাথে তোমার হচ্ছে মিল থাকবে। আরো একটু নিচে নামা দরকার, এটাও বেশি উপরে উঠে গেছে, সো আরেকটু নিচে নামানোর জন্য আমরা হচ্ছে এটাকে হচ্ছে আরো যদি কমাই দিই, সাপোজ হচ্ছে এখানে বললাম তোমার হচ্ছে এটাকে কি বলে 80 পিক্সেলের বা 60 পিক্সেলে বলতে 70 পিক্সেলে দিয়ে দাও তুমি, তাহলে দেখবা এটা আরো নিচে চলে আসছে। এখন এটা আমাদের পিএইচডির সাথে বলা যায় অ্যাকুরেট, ঠিকঠাক আছে। তো দেখো এখন কিন্তু আমাদের সবকিছু ঠিক আছে। আমাদের এই যে স্লাইডার গুলো স্লাইডও হচ্ছে, সব হচ্ছে রিলোড দিলে দেখো সব কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে, কিন্তু দেখছো এই যে দেখো কাজ করে। তো দেখো আমাদের এটা কিন্তু চলতেছে। তো এটা হচ্ছে আমাদের এই যে লোকাল সার্ভারে হয়তো স্লাইডারটা একটু ডিস্টার্ব করতে পারে, এটা কোনো বিষয় না, আমাদের কিন্তু এই যে চলতেছে, কিন্তু কাজ করতেছে। আর হচ্ছে তোমার হচ্ছে যেহেতু এখানে হচ্ছে তুমি এখানে একটু এই গ্যাপ গুলো ফালাই দাও সুন্দর করে, আর সবকিছু মোটামুটি ঠিক আছে, তোমার এটা অটোমেটিক চলতেছে। তুমি চাইলে এখানে অটোপ্লে 2 রাখতে পারো, আর যদি না রাখো তাহলে এটা অটোমেটিক হবে। আর অটোপ্লে স্পিড যেটা আছে এটাও তুমি রাখতে পারো, আর না রাখতে মন না চাইলে এটা ফেলে দাও। এগুলো নিয়ে এত টেনশন করার কিছু নাই। সিম্পল কিছু প্রবলেম সেগুলো তুমি হচ্ছে ওয়েবসাইট বানানোর পরে হাতে ধরে ধরে এমনিতেই ঠিক করে ফেলতে পারবা। তো দেখো তোমার এটা কিন্তু ওকে, কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এই জিনিসটা। আমরা আরেকবার চালাই দেখি, এই যে এখানে চালাই দাও, এখানে ক্লিক করো এটা আসতেছে, এখানে ক্লিক করলে এটা আসতেছে, এখানে ক্লিক করলে এটা আসতেছে। অটোপ্লে 2টা উঠাই দিলে প্রবলেম করে, তো অটোপ্লে 2টা দিয়ে দাও। অটোপ্লে স্পিডটার দরকার নাই, কন্ট্রোল এস দিয়ে সেভ দাও। স্পিড তো এমনিতেই যা আছে তাই চলে। তো ওইটা দেওয়ার পরে দেখো আবার কাজ করে না, তো এই জন্য একটু কেটে দিবা। কেটে দিয়ে যদি তুমি আবার নতুন করে ঢুকো, অথবা তুমি হচ্ছে একটু এই যে এখানে তো গুগল ক্রোমে দিয়ে চালাচ্ছি, আমরা হচ্ছে একটু মজিলা দিয়ে চালাই। জিনিসটা এরকম করার কথা না, লাইভ সার্ভারে তোমার এই প্রবলেমটা হবে না, এটা যেহেতু লোকাল সার্ভার। তো মজিলা দিয়ে একটু চালাই দেখো এটা কেমন হয়। এই যে দেখো মজিলা দিয়ে কিন্তু আবার গুগল ক্রোমিতে কিন্তু এটা ঠিকঠাক মতো চলতেছে। মজিলার ক্ষেত্রে একটু প্রবলেম করে, প্রবলেম না, এটা আসলে প্রবলেম না, এটা তোমার এমনিতেই ফিক্স হয়ে যাবে যখন লাইভ সার্ভারে যাবে, সে হচ্ছে এটা অটোমেটিক ফিক্স হয়ে যাবে। দেখছো এখানে কিন্তু সুন্দর মতো চলে। আবার যদি কেটে দেওয়ার পরে যদি তুমি তোমার ওয়েবসাইটে আবার মজিলা থেকেও ঢুকো, তাহলে দেখবে এটা তখনও এটা ঠিক আছে। কারণ এই যে তোমার এটার কাজ হচ্ছে ক্লায়েন্ট আসলে এটা যেন নিজে নিজে চলে, এটা হচ্ছে মেইন ব্যাপার।
তো মজিলার ক্ষেত্রে একটু প্রবলেম করতেছে সিম্পল, কিন্তু গুগলে ঠিক আছে। তো তার মানে আমাদের এটা লাইভ সার্ভারে গেলে কোনো প্রবলেম হবে না, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তোমার কাজ হচ্ছে সামনের দিকে আগায় যাওয়া। আর এই যে একটা সুন্দর জিনিস আমরা বানাই ফেলছি, এটাকে তুমি হচ্ছে সুন্দর করে বানাবা। দেখো আমরা গুগল ক্রোমিতে গেলে কিন্তু আমাদের এটা ঠিক আছে, কিন্তু দেখো গুগল ক্রোমিতে গেলে কিন্তু কোনো প্রবলেম না, এটা এটার মতো করে কাজ করতেছে, দেখছো? আচ্ছা, তার মানে আমাদের ওয়েবসাইট ঠিক আছে। আচ্ছা, লাইভ সার্ভারে গেলে বাকিটা এমনি ঠিক হবে। নেক্সট ক্লাস আমরা যেটা দেখতেছি, ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, একটু ঝামেলার হয়ে গেছে। তো নেক্সট ক্লাস আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে এখানে ক্লিক করলে পপ আপ বক্স আসবে, একটা ভিডিও চলে আসবে, সেটা আমরা কিভাবে বানাবো। তো এই জিনিসটা আমরা বিনু বক্স দিয়ে বানাই ফেলবো, খুবই ছোট্ট ক্লাস, সিম্পল ক্লাস। তো সেই পর্যন্ত এই জিনিসগুলো তুমি প্র্যাকটিস করে ফেলো, নেক্সট ক্লাস আমরা ওই জিনিসগুলা বানাইতেছি। তো ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফিজ।